স্বপ্নানকে আমি ধন্যবাদ জানাবো আজকের এই আয়োজনের জন্য, সেই সাথে জারিফ এবং তন্দ্রা দুজন। আমি এই পেপারটা কালকে রাতে পড়েছি, খুবই ভালো লেগেছে আমার এই টপিকে, যে একদম ডিটেলস তারা কাজ করেছেন। আমি একজন ভিকটিম, আমি একজন লয়ার হিসেবে আমি পুলিশের সাথে কাজ করেছি, আমি একজন এমপি। তো আমি পুলিশ রিফর্মকে কয়েকভাবে আসলে দেখেছি। এবং আমাদের দেশে আমি শুধু একটা কথা দিয়ে, একটা গল্প দিয়ে বা একটা ঘটনা দিয়ে শুরু করি। এটা গল্প না, ঘটনা। আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত পরশু আমরা রিপোর্টটা দেখেছি যে একজন গৃহবধূ তিনি রেপড হয়েছেন রুলিং পার্টির সামন দ্বারা, এবং তিনি আইনের আশ্রয় নিতে পারতেছিলেন না। হাসপাতালে থাকা অবস্থায় পুলিশ তাকে বলতেছে, তুমি বাড়িতে যাও না, তুমি অন্য কোথাও চলে যাও, তোমার বাবার বাড়িতে যাও বা অন্য কোথাও যাও, কিন্তু তুমি এলাকায় যাও না, তোমার সমস্যা হতে পারে। কে বলতেছে? পুলিশ। তার মানে যে আমাকে, মানে আমি ভিকটিম হইলে আমি যার কাছে যাব, সে আমাকে বলছে যে তুমি এলাকায় যাও না, সমস্যা হইতে পারে। তার মানে পুরো সিস্টেমটা এমনভাবে গ্রো করছে যে আসলে এইখানে একজন সাধারণ মানুষের আইনের আশ্রয় লাভের যেই অধিকার, যেটা আমাদের সংবিধানে স্পেসিফিকভাবে বলা আছে, ওই আইনের আশ্রয় লাভের অধিকারটা কতটুকু আমাদের এখন প্র্যাকটিক্যালি আছে এটা আমরা বুঝতে পারতেছি না। তাজনুল বাবা বলতেছিলেন যে আসলে নাইম হাসানের কথা। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আজকে আমি একজন এমপি, আমাকে দেখলে হয়তো বা আমাকে পুলিশ আমাকে গার্ড দিতে চায়, কিন্তু আমি অনেক সময় নেই না। কেন নেই না? কারণ আমার তখন মনে হয় আমি বিরোধী দলের এমপি, কখন জানি আবার উপর থেকে তার উপরে ফোন আসছে যে তারই অ্যারেস্ট করে, ওই গার্ডই আমার অ্যারেস্ট করলো বা নির্যাতন করলো, এই ধরনের একটা ভীতি আমার মধ্যে আসে। তো যাই হোক, তা আমার নিজের অভিজ্ঞতা আমি বলি যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার এক ফ্রেন্ড সহ, আমাদের সিএনজি ছিল, সিএনজিতে থামাইলো। থামানোর পরে পুলিশ শুধু শুধু ধমকাচ্ছে, হ্যাঁ এদিকে আসেন, বসেন, কোথায় যাচ্ছেন, শুধু। আমি বলতেছিলাম যে আমি তখন একজন ল স্টুডেন্ট, খুব আমার মনে করছি যে আমি তো অনেক আইন বুঝি। তা আমি তার বলতেছিলাম যে আপনি কেন ধমকাচ্ছেন? এই যে বললাম, হ্যাঁ বসেন, ফোন দিব অমুক তমুক। আমার পাশের বন্ধু আমাকে বলতেছিল যে বন্ধু সরি বল, না হলে যেটা হবে তোমার পকেটে একটা ইয়াবা বা একটা গাঁজার পোটলা দিয়ে তোমার কিন্তু ধরাই দিবে, তখন কি করবে? ল স্টুডেন্টগিরি তো শেষ। এই যে সাইকোলজি, এই যে ভাই বলতেছিলেন, ফাইম মাস্টার ভাই বলতেছিলেন যে আমরা পুলিশকে তো আমরা ভয় পাই, এবং পুলিশকে আমরা দেখি হচ্ছে খুব ভীতিকর জায়গা থেকে। পুলিশ আমাদের দেখে হচ্ছে ওই 1861-এর চোখে। 1861-এ যখন পুলিশ হয়েছে, সে আমাদের রুল করার জন্য হয়েছে। আমরা তখন সিটিজেন ছিলাম না, ওই অর্থে আমাদের সিটিজেন রাইটস ছিল না। আমরা নাগরিক বলতে যেই জিনিস, সেটা আমরা ছিলাম। পুলিশ হয়তো বা ওই চোখে দেখে। আর পলিটিশিয়ানরা মূলত হচ্ছে এই সার্কাসটা না চায়। পুলিশ আর এই জনগণের যে ইয়েটা, এই যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াতে আমি একজনের অভিজ্ঞতা বলতে চাই যে আমার নিজের এলাকায় ছাত্র অধিকার পরিষদ, আপনারা জানেন, এই নুরুল হক নূর, তার একটা পার্টি। ছাত্র অধিকার পরিষদের একজন ইয়াং লিডার, গত আওয়ামী লীগের আমলে উনি অ্যারেস্ট হইলেন এবং গুমের শিকার ছিলেন। এখন পর্যন্ত তিনি অসুস্থ, এবং উনি মানে ওয়ান কাইন্ড অফ অ্যাবনর্মাল মিনস উনি সবই বুঝেন, সব স্বাভাবিক, কিন্তু উনি কথা বেশি বলেন, বিরক্তিকর কথা বেশি বলেন। পলিটিক্যাল স্পেয়ারে আসলে তার সাথে কথা বলতে আমাদের খুবই বিরক্ত লাগে। না, নূর না, নূরের দলের একজন। নূর না, তো সরি, এটা তো নূর ভাই এখন মন্ত্রী, যদি নূর ভাই জানে আমার পুলিশ দিয়ে আমার কি করে। তো আমি বলতেছিলাম যে ছাত্র অধিকার পরিষদের একজন নেতা, তাকে এখন আমরা ওপেন স্পেয়ারে বা পলিটিক্যাল স্পেয়ারে আমাদের আড্ডায় তাকে আমরা খুব বেশি এনজয় করি না। কারণ হচ্ছে সে বিরক্তিকর কথা বলে, অসংলগ্ন কথা বলে। কিন্তু এই লোকটা কিন্তু এরকম ছিলেন না। একজন স্কুল টিচার ছিলেন, রাষ্ট্রের, আমাদের দেশের প্রতি কমিটমেন্ট ছিলেন, আমাদের মতন এইজের মানুষ ছিলেন, এবং উনি সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন। কিন্তু এমনভাবে তার উপর নির্যাতন করা হয়েছে, আজকে পর্যন্ত উনি অসুস্থ, এবং অ্যাবনর্মাল কথা বলার কারণে তাকে আমরা এন্টারটেইন করি না। এই ব্যাপারগুলো আমরা কিভাবে ডিল করব? এরপরে এই যে ছাত্র দলের ভাই আছেন, ছাত্র দলে আমরা দেখছি যে আমানুল্লাহ আমান অ্যারেস্ট হওয়ার পরে তার ফ্যামিলি পার্সনকে অ্যারেস্ট করা হচ্ছে। কারণ কি? তাকে নির্যাতন করে কিছু পাওয়া যাচ্ছে না, ফ্যামিলি পার্সনটা হাত দিলে যদি পাওয়া যায়। মোমিনুল ইসলাম জিসান আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখছি যে ছাত্র দলের মুভমেন্ট করছে, অ্যারেস্ট করতেছে, সাথে একটা ওই যে পাইপ দিয়ে বানানো একটা অস্ত্র, পিস্তল বলে, কারণ অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখাইলে অনেক বেশি,
জামিন অযোগ্য এবং হচ্ছে অনেক বেশি সাজা হওয়ার সম্ভব। এই যে ব্যাপারগুলো আমরা আসলে কিভাবে যে সমাধান করতে পারি এই জিনিসটা আমরা বুঝতেছি না। কারণ হচ্ছে পুলিশ হয়ে গেছে, উমামা বলতেছিলেন, উমামা তো আমাদের অভ্যুত্থানের লিডার, বলতেছিলেন যে রিকনসিলিয়েশন। এখন আমাদের প্রসেসটা হয়ে গেছে, যেমন মনে করেন ঢাকা শহরে আমরা ওয়াসার পানি কিন্তু আমাদের ইউজ করতে হয়, কিন্তু ওয়াসার পানিটা আবার আমরা কেউই পছন্দ করি না। আমরা জানি এটার মধ্যে ক্ষতিকর পদার্থ অনেক বেশি, আমরা প্রত্যেকেই কিন্তু জানি, কিন্তু এটা হচ্ছে আমরা একদম বাধ্য হয়ে, আমাদের কিছু করার নেই। ঠিক মানে 24-এর পরে হয়ে গেছে এইরকম যে আমার নিজের এলাকায়, আমি একটা ঘটনা বলি, আমাদের এলাকায় একজন ওসি, আমি নিজে জানি ময়মনসিংহে তিনি ওসি ছিলেন এবং তার নির্দেশে 5 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আমার নিজের এলাকায় ওসি হিসেবে আছে। এখন আমি তার বিরুদ্ধে কি করব? ছাত্ররা যদি মিছিল করে এটা হবে বল, কারণ লিগালি সে আছে, এটা তো সে ইলিগালি নেই, রাষ্ট্র তাকে নিয়োগ দিচ্ছে। ছাত্ররা কি তার বিরুদ্ধে মিছিল করে একজন ওসিকে মানে পদ থেকে অপসারণ করতে পারে? এটা তো একটা লিগাল কোশ্চেন, এটা তো পারে না। তো এটা যদি ছাত্ররা করতে যায়, আপনি তো বলবেন এটা মব। তা আমি তো ঠেকায় রাখছি, আমাকে ছাত্ররা বলছে, আমি তো বলতেছি যে ভাই এটা করলে তো এটা মব হবে, কিন্তু আমি আবার কি করবো? প্রসেস কি? আবার আমি এই জন্য কি সব পুলিশকে সন্দেহের চোখে দেখবো? তাইলে বাংলাদেশ কেমনে চলবে? এই যে কোশ্চেনগুলো, আমরা কিন্তু অনেক কোশ্চেন সলভ করতে পারিনি। যে আমরা একটা রাষ্ট্র, একটা গণ অভ্যুত্থান হইলো, গণ অভ্যুত্থানের পরে আমরা কিভাবে সামনে আগাবো, এই কোশ্চেনগুলো আমরা কোনোভাবেই সলভ করতে না পারার কারণে আমরা ওয়ান কাইন্ড অফ ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি। আমাদের জেনারেশনও ফ্রাস্ট্রেটেড, পুলিশও ফ্রাস্ট্রেটেড। এবং পুলিশের ফ্রাস্ট্রেশন শুধু এইটা না, জুলাই ইভেন্ট না, আরো অনেক কিছু আছে। যেমন মনে করেন আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে 5.5 লাখ ভোটার, 5.5 লাখ ভোটার। এবং আপনারা জানেন ওটা একটা শিল্প এলাকা হওয়ার কারণে ওইখানে প্রায় 35 লাখ মানুষ বসবাস করে। 35 লাখ বসবাস করে ওইখানে একটা পুলিশ স্টেশন, পুলিশের সংখ্যা 120 জন। 120 জন পুলিশ, 35 লাখ, আপনি কিভাবে এটা ডিল করবেন? এবং আমাদের যেই ফ্রেন্ডরা পুলিশে চাকরি করে, ওরা মানে খুবই থ্যাঙ্কলেস একটা জব। তারা কোনো ধরনের কোনো ফাংশনে আসতে পারে না, কোনো গেট টুগেদারে আসতে পারে না। তাদের কখন ডিউটি করবে, কখন ইনভেস্টিগেশন করবে, আবার ইনভেস্টিগেশন করার জন্য তাদের এইরকম পয়সা 50 টাকা, 100 টাকা, 600 টাকা। আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি নিজে জেলখানায় ছিলাম। আমাকে নারায়ণগঞ্জ জেল থেকে ঢাকা সেন্ট্রাল জেলে আমাকে ট্রান্সফার করা হয়েছে। কেন ট্রান্সফার করা হয়েছে? আমার হাতটা ভাঙা ছিল। তো নারায়ণগঞ্জের যে হসপিটাল, সেখানে আমাকে রেফার করা হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু আলটিমেটলি ব্রিটিশ আমল থেকে হসপিটালটা চলতেছে, কিন্তু তার ওই ক্যাপাসিটি নাই সে আমার হাতে প্লাস্টার করবে। অফিসিয়ালি কিন্তু ক্যাপাসিটি আছে, কিন্তু এই সকল মেশিনারিজ হচ্ছে অকেজো। কারণ কি? আশেপাশে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে, যাতে হচ্ছে এটা অকেজো থাকলে ওগুলোর ব্যবসা হবে। তো আমাকে তো ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া যাবে না, কারণ আমি হচ্ছে সরকারি বন্দী। এই জন্য দেখা গেল যে নারায়ণগঞ্জে যে হাসপাতালে আমাকে রেফার করা হয়েছে, সেখানে আমার হাতের ব্যান্ডেজটা করা যাচ্ছে। তো ডাক্তার আমাকে বললো পঙ্গু হাসপাতালে নিয়ে যান। পঙ্গু হাসপাতালে রেফার করার ক্ষমতা আবার নারায়ণগঞ্জ জেলের নাই। তারা আমাকে ট্রান্সফার করলো ঢাকা সেন্ট্রাল জেলে। ঢাকা সেন্ট্রাল জেল আমাকে পঙ্গু হাসপাতালে রেফার করলো। তা আমি এখানে হসপিটালের ইস্যু বলতেছি না, আমি পুলিশের ইস্যু বলি। পুলিশ আমাকে যখন নিয়ে আসতেছে, আপনারা একটা সিনারিও চিন্তা করেন, আমার এই হাত ভাঙা, গলায় ঝুলানো, এই হাতে হ্যান্ডকাপ, 2 পায়ে ডান্ডা বেড়ে, মানে ওয়ান কাইন্ড অফ আমাকে, মানে আমি তো এমনিতেই ওজন দাঁড়ের মানুষ, আমাকে হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোলে করে নিয়ে আসতে হচ্ছে। কারণ ডান্ডা বেরি আপনারা ইউজ টু কিনা আমি জানি না, ইউজ টু তো হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আপনারা জানেন তো অবশ্যই, মানে লোহার শিকল। তো এই লোহার শিকলের মধ্যে আবার এক হাতে আমার গলায় ঝুলানো ভাঙা, এক হাতে হ্যান্ডকাপ, এটা আমাকে নিয়ে আসতেছে পুলিশ। আমি বললাম যে ভাই, আমি আমার জীবনে এত কষ্ট করিনি, তুমি আমার একটা অ্যাম্বুলেন্সে নিয়ে যাও বা একটা মাইক্রোতে নিয়ে যাও। বলো টাকা কি তোমার বাবা দিবে? হ্যাঁ। এখন 12 বছর পরে এসে আমার এর জন্য আর মানে খুব বেশি পেন আমি ফিল করতেছি না, কিন্তু হিস্ট্রিটা আপনি একটু চিন্তা করেন যে এখানে বলতেছে যে টাকা কি তোমার বাবা দিবে। আমি চিন্তা করলাম সেম, সে বললো আমার 60 টাকা দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ থেকে তোমাকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাবো 2013 সাল। তা আমি খুবই অবাক হইলাম, আমার কিছু করার নেই। এবং পরবর্তীতে আমাকে যখন ঢাকা থেকে আবার নারায়ণগঞ্জে পাঠানো হয়, তখন আমি বললাম যে ভাই, এবার আমার এইভাবে নিও না, টাকা আমার বাবাই দিবে। এবং সত্য কথা হচ্ছে আমি নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করছি, ওইটার টাকা আমি আবার তাদের ফোন থেকে আমার দুলাভাইয়ের ফোন দিছি, ফোন দিয়ে বলছি তুমি অ্যাম্বুলেন্সের টাকা পাঠাও, অ্যাম্বুলেন্সে আমি গেছি, যেটা আবার তার প্রসেসের মধ্যে নাই।
কারণ এই যে সিস্টেম, এটা আমি সময় বেশি নিচ্ছি, কিন্তু এটা কিন্তু মানে রিয়েলিটি। আমি এখন কি করি এই জায়গায় এসে আমাদের এই যে বললাম যে আমাদের অনেক কোশ্চেন সলভ হয় নাই, এবং আমি মনে করি ইন্টারিমও এই জায়গায় মানে কোনোভাবেই তারে আমি সফল বলবো না। এবং সে অনেক জায়গায় গ্যাপ রেখে গেছে। কি গ্যাপ রেখে গেছে? সে পলিসি আলাপে বেশি ঢুকে সে প্র্যাকটিক্যাল সলিউশন অনেক কিছুতেই করে নাই বা শুরু করে নাই। এই জন্য দেখা গেছে যে পলিটিক্যাল গভর্নমেন্টের কোর্টেই চলে গেছে। আর আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর ক্যারেক্টার কি বাংলাদেশ। কোনোভাবে যদি শুরু করে যেত তাইলে এক ধরনের আমরা মনে হয় আমরা সমাধান পাইতাম। তো এই জায়গায় সাজেশন টাইপের ব্যাপার দিয়ে তারা পলিটিক্যাল প্র্যাকটিক্যাল সলিউশনে গিয়ে ঢুকে নেয়। আজকে আমি আবার এমপি হওয়ার পরে আমাকে সহজ হিসাবে মানুষ যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে, ওসি কি তোমার কথা শুনে? পুলিশ পুলিশ তোমার কথা শুনতেছে? আমি, পুলিশ আমার কথা শুনবে কেন? পুলিশ তো আমার কথা শোনা না শোনার সাথে পার্থক্য না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড বাংলাদেশ। পুলিশ আমার কথা শোনে কিনা, যেহেতু আমি বিরোধী দলের এমপি, এটা হচ্ছে আমি আসলে ফাংশন করতে পারবো কি পারবো না, এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এই যে প্রসেস, আবার পুলিশ কিভাবে কথা শুনে দেখেন, পুলিশ বলতেছে একজন ভিকটিমকে, যিনি গণধর্ষণের শিকার হয়েছেন, তাকে যে তুমি বাসায় যাইও না, বাসায় গেলে নিরাপত্তাহীনতা আছে। কেন? কারণ রুলিং পার্টির কেউ হচ্ছে রেপটা করছে। তাহলে পুলিশের কাছে আবার এই যে এই পুলিশই দেখবেন যে মামলা নেওয়ার সময় মামলা নেয় না। আমি একদিন একটা ঘটনা আমার এলাকায় ঘটছে, ঘটার পরে মামলা নিচ্ছে না কোনোভাবে, এক সপ্তাহ মামলা নেয়নি। মামলা না নেওয়ার পরে আমি ওসি সাহেবকে ফোন দিলাম। ফোন দেওয়াটা কিন্তু, এই যে ফোন দিয়া মামলা নেওয়া নয়, এটা কিন্তু বৈধ না। আমি কি করি? একটা ভিকটিম কোনোভাবে, এই যে তাজনু বাবা বলছেন যে নাইম হাসান ক্রিকেটার, মন্ত্রীর ছেলেকে ফোন দিয়ে হচ্ছে তার স্টেপ নিতে দিচ্ছে। তো ওই ওই ফ্যামিলি আমাকে রিচ করছে, আমি ওসিকে ফোন দিলাম, ওসি সাহেব আপনি মামলা নিলেন না, এক সপ্তাহ হয়ে গেছে, এই ধরনের একটা ভিকটিম, চোখ টোক একদম চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, মাইডা আপনি মামলা নিচ্ছেন না। তো ঠিক আছে, আমি বলার কারণে পরে ঠিক আছে অনেক ইয়ে করে মামলাটা নিচ্ছি। এর মধ্যে একদিন আবার আপনারা জানেন পলিটিক্যালি মোটিভেটেড মিথ্যা মামলাও তো হয়। একটা ঘটনা ঘটছে, আমি ওভারঅল মিথ্যা মামলা সত্য মামলা বলবো না, সবগুলো যাচাই হবে, কিন্তু একটা ঘটনা হওয়ার পরে বললাম যে এই ঘটনায় তো ভিকটিম হচ্ছে আপাত দৃষ্টিতে সে, আপনি তার মানে যে ভিকটিম তার বিরুদ্ধে কেমনে মামলা নিলেন? সে বললো যে স্যার আপনার কথা একদিন মামলা নিচ্ছি না, তাহলে তাদের কথাই নিতে হবে না। তার মানে এই যে মানে কেসটাকে কেস হিসেবে না ডিল করে পলিটিক্যালি ডিল করা, এই জিনিসটার সমাধান। তো আমার মনে হয় যে আমাদের এই সবগুলা টপিকেই কাজ করার উচিত। এবং হচ্ছে এখানে তো আমরা কিছুটা তো হতাশই অবশ্যই, কারণ হচ্ছে যেই ধরনের রিফর্ম আমরা গত 2 বছর আলোচনা টেবিলে বিভিন্ন পেপার ওয়ার্কস এবং বিভিন্ন কথাবার্তা আলোচনায় আমরা আগায় নিয়েছিলাম, সেখানে আমরা এক ধরনের ভাই বলতেছিলেন ডাস্টবিনে চলে ফেলছেন। আমি হয়তো পার্লামেন্টের মেম্বার হিসেবে ওই ভাষায় বলবো না, কিন্তু মানে এরকমই তো জিনিসটা। এই ব্যাপারগুলো থেকে আমরা যদি বের না হইতে পারি, তাইলে পুলিশ তো দেখা যাবে যে পুলিশ তার অজুহাতটা সে দিবে। সারা আপা বলতেছিলেন যে পুলিশের জায়গা থেকে তো একটা ভাষ্য আছে, অবশ্যই আছে, ওটাও তো আমার রিকগনাইজ করতে হবে। কারণ একটা মানুষকে আমি মানে তার যে কোনো জুডিশিয়াল সিস্টেমে যারে আমি একিউজ করি তারও তো আমি স্টেটমেন্টটা নিই, তার বয়ানটাও নিই, তাহলে অবশ্যই পুলিশের বয়ানটা শুনতে হবে। কিন্তু এই প্রসেসটাই তো আমাদের ওপেন হয়নি। পুলিশকে নিয়ে আমরা কিভাবে ডিল করব এটাই তো আমরা জানি না। ডিল করার কথা বললে আনঅফিসিয়ালি আমাদের বলা হয় এখন পুলিশ নিয়ে হাত দিলে রাষ্ট্র চালাইতে পারবো না, আনঅফিসিয়ালি দায়িত্বশীল জায়গা থেকে। কিন্তু আমি যদি আমার হাত না দিই তাহলে তো আমার মানে এই 24-এর গণঅভ্যুত্থানে অনেক কোশ্চেন সলভ হবে না, অনেক মার্ডার মামলা সলভ হবে না, অনেক কিছু লিগালি সলভ হবে না। তখন হবে অবিচার মামলার নামে, মানে দেখা যাবে যে আরেকজন ভিকটিম হচ্ছে, যিনি অপরাধী তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাচ্ছে না। এই যে সমস্যাগুলো আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের এই ধরনের ইনিশিয়েটিভগুলো আগায় নিতে হবে। পলিটিক্যালিও আমাদের জায়গা থেকে তো আমরা ভয়েস রেজ করবই, আমাদের সবার জায়গা থেকে সবার আসলেই ভয়েস রেজ করার জায়গা আছে। কারণ হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আপা বলেছেন যে পুলিশ কি মনে করে যে পুলিশ ভুল করছে? কারণ আবু সাঈদের মানে মামলার রায়ের পরে আমরা দেখেছি পুলিশ অফিসার বলতেছে আমি তো উপরের নির্দেশ পালন করছি, আমার দোষটা কি?
উপরের নির্দেশ যে লিগাল ইলিগাল এটা একটা টার্ম আছে, এটাই তো তার ট্রেনিং এর মধ্যে নাই কেন? অথবা ট্রেনিং এর মধ্যে না না যদি থাকে তাহলে তো এটা অজুহাত হিসেবে কোনোভাবে ইউজ হবে না, যেটা তো অজুহাত হিসেবে দেওয়া হচ্ছে। এই এই ব্যাপারগুলো আমরা কিভাবে সলভ করব? একজন কথা বলতেছিলেন যে পুলিশের মধ্যে আরো মেধাবী পটেনশিয়াল লোকজন। আমি আমার নিজের কাজ করতে গিয়ে দেখেছি যে পুলিশের মধ্যে অনেক মেধাবী, অনেক যোগ্য, অনেক দায়িত্ববান লোক আছে, আসলেই আছে। এবং বিশেষ করে বিসিএস দিয়ে আপনারা জানেন যে পুলিশ হয়েছে অনেক, এবং এখানে পলিটিক্যাল রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু এর বাইরেও পুলিশের মধ্যে আমি দেখছি আমার কাজ করতে গিয়ে যে অনেক কোয়ালিটিফুল লোক আছে। কিন্তু ওই যে উপরের নির্দেশ, ওই যে পলিটিক্যাল ডিসিশন, আমাদের মেকানিজমটা তো ওই যে স্বাধীন পুলিশ কমিশনের কথা আমরা বললাম, আমরা যদি পুলিশটাকে আবার ভিতরে ঢুকে ফেলি গভর্নমেন্টের উপরের নির্দেশের মধ্যে, আমরা যদি স্বাধীন বিচার বিভাগের কথা বললাম আবার মন্ত্রণালয়ের অধীনে ঢুকাই ফেলি, আমরা যদি স্বাধীন বিচার মানে দুর্নীতি দমন কমিশনের কথা বললাম এটারে একটা কাগজে বাঘ বানায় ফেলি, আমরা যদি স্বাধীন মানবাধিকার কমিশনের কথা বললাম এটাকে আবার গভর্নমেন্টের ওয়ান কাইন্ড অফ এলাই বানায় ফেলি। কারণ আমরা অতীতে দেখছি মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনকে জাস্টিফাই করতেছে, আমরা অতীতে দেখছি পলিটিক্যালি ইউজেস। এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে মানুষের রক্ত এবং মানুষের যেই এই অভ্যুত্থান এবং মানুষের যে আত্মত্যাগ কোনো কিছুরই আসলে ওই রকম ভ্যালু থাকবে না। 24-এর ফলে দেখা যাবে যে কারো কোনো পরিবর্তন হয় নাই, লাভ হয় নাই। একমাত্র এই ফোরামের মধ্যে আব্দুল্লাহ আল আমিন, সে একজন লয়ার ছিল, সে একজন এমপি হয়ে বসে আছে, এই এতটুকু লাভ হয়েছে, এটা আমরা দেখব। কিন্তু এই লাভের জন্য আমি এমপি হবো এই জন্য কি 2000 মানুষ জীবন দিচ্ছে? দেয় নাই তো ভাই। এই জায়গা থেকে আমাদের বেরোইতে হবে। আমাদের জেনারেশন, আমার মনে হয় যে আমরা তো বিএনপি হোক, জামাত হোক, অন্যান্য পলিটিক্যাল পার্টি হোক, আমরা ইয়াং জেনারেশনের সাথে কথা বলি, আমরা দেখি এই জায়গায় আমি হোপফুল যে ইয়াংরা তারা আসলে পরিবর্তনটা চায়। কিন্তু পুরাতন যে সিস্টেম, এইখানে ফাইটটা ওয়ান কাইন্ড অফ, আমি পুরোপুরি জেনারেশনাল ফাইট বলবো না, কিন্তু ওয়ান কাইন্ড অফ জেনারেশনাল ফাইট হয়ে দাঁড়িয়েছে। যে একটা জেনারেশন তারা এক ধরনের সেটেলমেন্টে আসে, ইয়াং জেনারেশন সেখানে এঙ্গেজ হোক, সেখানে কথা বলুক, সেখানে কোনোভাবে তারা কর্ম করুক, এটা তারা চায় না, এই জন্য স্পেস দিতে চায় না। এটা সব দলে আপনারা দেখেন। এই ব্যাপারগুলো থেকে আমরা যদি বেরোতে পারি, আমাদের ইয়াং জেনারেশন যদি আরো মানে নিজের কাজে দলমত নির্বিশেষে আমরা যদি আমাদের কাজটাকে ফোকাস করতে পারি, যেই কারণে আমরা ওবামাদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে নামছিলাম, যেই কারণে আমরা নাহিদদের নেতৃত্বে আমরা রাজপথে নামছিলাম, যেই কারণে গণ অভ্যুত্থান কোনো দলের না, গণ অভ্যুত্থান তো সবার, আমরা সবাই পার্টিসিপেট করছি, যেই কারণে একটা কারণে আমরা করছি, কোনো নেতা দেখা না, ওই কারণটা যদি আমরা এখনো আমাদের জেনারেশন ফোকাসে রাখি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই হতাশার মধ্যেও কিছু আশার আলো আমরা দেখবো এবং পরিবর্তনটা আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ আজকের আয়োজনের জন্য। অনেক কথা বললাম, সরি আমি সময় নষ্ট করলাম।